প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। খেলা হোক, পায়ের ফাঁক দিয়ে গোল করে দেব, ভোটের আগে তৃণমূলকে চ্যালেঞ্জ মিঠুনের। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, পুরুলিয়া থেকে বিজেপিকে হারানোর ডাক অভিষেকের। বেগুনি শাড়ি দেখলেই ধরছে পুলিশ, সঙ্গে সঙ্গে নতুন কৌশল নিলেন আশাকর্মীরা। শুভেন্দুকে অন্তর্বর্তী রক্ষা কবচ হাইকোর্টের, রিপোর্ট চাইল রাজ্যের কাছেও। অপরাধী নয়, ধরা পড়ছেন সাক্ষীরাই। নন্দীগ্রামের গণধর্ষণ মামলায় তৃণমূলের নিশানায় শুভেন্দু সিবিআই। নবান্নের কাছে কারিগরি শিক্ষকদের 12 ঘণ্টার অবস্থান বিক্ষোভ, সরকারি স্বীকৃতির দাবি। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে যৌথ জঙ্গি হামলা ছক কষেছে পাকিস্তান ও পাঞ্জাবি গ্যাংস্টাররা। এসএসসি দুর্নীতিতে ইডির বড় কোপ, 57.78 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত জীবনকৃষ্ণ প্রসন্নের। দেশের নিরাপত্তা ঝুঁকিতে, রাজ্য সহযোগিতা করছে না, সীমান্তে বেড়া নেই 2200 কিলোমিটার, আদালতে কেন্দ্র। মমতা না থাকলে বোমা বন্দুকের তলায় মাথা নিচু করে বাঁচতে হতো, পুরুলিয়া থেকে মোদি শাহকে অভিষেক। ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ আমার জন্যই থেমেছে, ফের দাবি ট্রাম্পের। ভোটের আগে বিজেপির রাম রাজনীতি, বাংলায় এই জেলায় উঠে আসছে অযোধ্যার রাম মন্দির। বর্বর সরকার, অমানবিক প্রশাসন, মাতৃশক্তি লাঞ্ছিত ও আক্রান্ত, আশা কর্মীদের পাশে দাঁড়ালেন শুভেন্দু। পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে, খুনের আশঙ্কায় ইরানকে হুমকি ডোনাল্ড ট্রাম্পের। ভোটের আগেই বাংলার মা ও মেয়েদের 2000 টাকা করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিভাবে পাবেন এই টাকা? পাতাল থেকে খুঁজে বের করে এসআইআর নিয়ে কমিশনকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। ফের এসআইআর আতঙ্কে বৃদ্ধের মৃত্যু, বসিরহাটে মৃত্যুর সংখ্যা বেড়ে হল 6। সংঘাতের আবহে রাজ্যে আসছেন ইডি অধিকর্তা, দায়িত্ব নিয়েই প্রথম পশ্চিমবঙ্গ সফর। ধর্মতলায় বিক্ষোভ আশা কর্মীদের, গো ব্যাক স্লোগান লকেটকে। ঠেকাই পড়ে আরএসএস এর দুয়ারে বঙ্গ বিজেপি, বিধানসভা নির্বাচন নিয়ে বসছে বৈঠক। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে যৌথ জঙ্গি হামলা ছক কষেছে পাকিস্তান ও পাঞ্জাবি গ্যাংস্টাররা। ঘরে বউ রেখে দ্বিতীয় বিয়ে হিরণের, খড়গপুরের মাচো বিধায়কের কীর্তিতে মুখ খুললেন দিলীপ ঘোষ। সুপ্রিম নির্দেশ মেনে শুনানি হচ্ছে তো, ভোটার হয়রানি রুখতে জেলা শাসকদের নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর। মুখোশধারী বিজেপির টিমের জোট, নওশাদের মুখে বাম কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গ। ফুকুশিমার ভয় কাটেনি, তবু বিপর্যয়ের অতীত ভুলে বিশ্বের বৃহত্তম পরমাণু চুল্লি চালু জাপানে। বাদুরিয়ায় বসে লস্করের হয়ে কাজ, কলেজ ছাত্রী জঙ্গি তানিয়াকে জেরা করে ধৃত ইদ্রিসের কারাদণ্ড। অভিনয়ের জাদুতে আজও অমর তিনি, সুশান্তের জন্মদিনে ফিরে দেখা তার 5 সিনেমা। জাতীয় সম্মান পেল বাংলার শিক্ষা, 3.0, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় মুকুটে নয়া পলক। কমিশনের প্রতিশোধ, 4 সরকারি আধিকারিককে নিয়ে পদক্ষেপের আপডেট দাবি। জেতা 3 মাসের মধ্যে রেলের দাবি নিয়ে দিল্লি যাব, পুরুলিয়ায় আশ্বাস অভিষেকের। নন্দীগ্রামে এসআইআর শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হন প্রবীণ ভোটাররা, চিকিৎসা হল অভিষেকের সেবাশ্রয়ে। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। ভোটের আগে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় স্লোগান খেলা হবে, এই শব্দবন্ধকেই হাতিয়ার করে রাজ্যের শাসক দলকে সরাসরি হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সিউড়িতে দলীয় সভা থেকে তাঁর স্পষ্ট বার্তা, ভোট মিটলেই যে খেলা হয় তা সবাই জানে, এবার সেই খেলায় বিজেপিও মাঠে নামবে। মিঠুনের বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক নির্বাচনী ইতিহাসের প্রসঙ্গ। 2021 সালের বিধানসভা নির্বাচন হোক বা 2024 সালের লোকসভা ভোট, দুই ক্ষেত্রেই ভোট পরবর্তী হিংসার অভিযোগে বারবার তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়েছে। সেই অভিজ্ঞতার কথাই টেনে এনে বিজেপি নেতা বলেন, একতরফা খেলা আর চলবে না, এবার দুদলই মাঠে নামবে এবং সঠিক সময়ে সুযোগ নিয়ে গোল করে দেবে বিজেপি, এমনটাই তার দাবি।
ফুটবলের উপমায় মোড়া এই রাজনৈতিক বার্তায় তৃণমূলের খেলা হবে স্লোগানকে উল্টে দিতে চেয়েছেন মিঠুন। তার কটাক্ষ, এক টিম নিয়ে খেলা হয় না, এবার দুজনেই খেলবো, আর ঠিক সময়ে পেনাল্টিতে বল বসিয়ে টুক করে গোল করে দেব। রাজ্য রাজনীতিতে তৃণমূল ও বিজেপির মধ্যে আঁতাত বা গোপন সমঝোতার যে আলোচনা মাঝে মধ্যে শোনা যায়, তাকেও সরাসরি খারিজ করেন মিঠুন চক্রবর্তী। তার কথাই এই ধরনের জল্পনা সম্পূর্ণ মিথ্যে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্যই ছড়ানো হয়। বিজেপি নেতা স্পষ্ট করেন, তৃণমূলের সঙ্গে কোনো রকম সেটিং নেই, ভবিষ্যতেও হবে না। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, দশভুজার মতো গোলকিপার হয়ে দাঁড়ালেও পায়ের ফাঁক দিয়ে গোল করে দেব। এদিনের বক্তৃতায় রাজনৈতিক হুঁশিয়ারির পাশাপাশি উঠে আসে আইপ্যাক ও ইডি অভিযান সংক্রান্ত বিতর্ক। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানার দিন মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং তার হাতে থাকা একটি সবুজ ফাইল নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। সেই বিতর্কে নতুন করে আগুন জ্বালালেন মিঠুন চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের দাবি, ইডি আসন্ন নির্বাচনের গুরুত্বপূর্ণ তথ্য হাতাতে এসেছিল এবং সেগুলি উদ্ধার করা হয়েছে। কিন্তু বিজেপির দাবি ঠিক উল্টো। মিঠুনের বক্তব্য, ওই সবুজ ফাইলে কয়লা বালি সহ বিভিন্ন দুর্নীতির টাকার হিসেব ছিল। কে কাকে কত টাকা দিয়েছে, কে কত টাকা নিয়েছে, এই সব তথ্য চাপা দিতেই মুখ্যমন্ত্রী ওই ফাইল সঙ্গে করে নিয়ে যান বলে তাঁর অভিযোগ। এতেই থামেননি মিঠুন। তিনি আরও সন্দেহ প্রকাশ করেন, ওই ফাইলে তৃণমূলের ভোট ব্যাংক হিসেবে পরিচিত অবৈধ অনুপ্রবেশকারী বা অভারতীয়দের তালিকাও থাকতে পারে। এই মন্তব্যে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। ভোট যত এগোচ্ছে ততই আক্রমণ পাল্টা আক্রমণের সুর চড়ছে রাজ্য রাজনীতিতে। সিউড়ির সভা থেকে মিঠুন চক্রবর্তীর বক্তব্য স্পষ্ট করে দিলেও আসন্ন নির্বাচনের লড়াই শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা রাজনৈতিক ময়দানে আরও তীব্র সংঘাতে গড়াতে চলেছে। পুরুলিয়ার মাটি থেকে বিজেপিকে হারানোর ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারের বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার 9টি আসনেই তৃণমূলকে জেতানোর আহ্বান করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না বলে স্লোগান তুললেন ডায়মন্ড হারবারের সাংসদ। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে ঝাঁপিয়েছে সব দল। জেলায় জেলায় ঘুরে রণসংকল্প সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন লালমাটি জেলা পুরুলিয়ায় সভা করলেন তিনি। এদিন ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরব হন অভিষেক। শুধু তাই নন, তৃণমূল সরকারের কর্মকাণ্ড নিয়েও বার্তা দিয়েছেন। বাংলার টাকা কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছে। পুরুলিয়া 680 কোটি টাকা আটকে রয়েছে কেন্দ্রের কাছে, যে টাকা পেলে এই জেলায় আরও উন্নয়ন হতে পারত, সে কথা জানিয়েছেন অভিষেক। কেন্দ্রের বিজেপি সরকারকে 100 দিনের কাজের টাকা থেকে এসআইআর ইস্যুতে বাংলার চ্যালেঞ্জ করেছিল। তৃণমূল সরকার প্রথমে 100 দিনের কাজের পাওনা টাকার দাবিতে সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছেন। এসআইআর ইস্যুতেও রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছিল। সেই মামলাতেও রাজ্যের পক্ষে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলায় মানুষের এই জয়, এমনই বার্তা দিয়েছেন অভিষেক। বিজেপির আবর্জনা আছে, সেগুলো আলসার, রেখে দিলে ক্যান্সার। আরও একবার বাংলায় বিজেপিকে হারানোর ডাক দিয়েছেন অভিষেক। তিনি বলেন, এবার বিজেপিকে 50টির গণ্ডি পেরোতে দেব না। লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি বছর 27,000 কোটি টাকা খরচ হয় রাজ্যের। লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের অধিকার, অনুদান নয়, সেই বার্তাও এদিন দিয়েছেন। বাংলার উন্নয়নের জন্য আগামী বিধানসভা নির্বাচনেও তৃণমূলকে জেতানোর আবেদন করেন তিনি। এদিন অভিষেক আরও বলেন, পুরুলিয়ায় নির্বাচনের ফল ঘোষণা 3 মাসের মধ্যে রেলমন্ত্রকের কাছে এই জেলা থেকে 20 জন প্রতিনিধিকে নিয়ে যাবে তৃণমূল। রেলের সমস্যা নিয়ে লড়াই করবে তৃণমূল। জুমলা পার্টিকে আমরা 50-এর গণ্ডি পেরোতে দেব না। বিজেপির সব আছে, শুধু মানুষ নেই। তৃণমূলের কিছু নেই, শুধু তৃণমূলের সঙ্গে মানুষ আছে। সাধারণ মানুষের কাছে তার আবেদন, তৃণমূলের কোনো স্থানীয় পদাধিকারী খারাপ আচরণ করলে এক ফোনে অভিষেককে ফোন করে জানাবেন, কিন্তু তার জন্য তৃণমূল থেকে মুখ ফেরাবেন না। সকাল থেকে রাজপথ দখল করে রয়েছেন আশাকর্মীরা। ন্যায্য আদায়ের দাবিতে পথে রয়েছেন তাঁরা। ইতিমধ্যেই আটক হয়েছেন অনেকে। চলছে পুলিশি ধরপাকড়। আর এবার পুলিশি আটক আটকাতে নতুন পন্থা নিলেন আশাকর্মীরা। গতকাল স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছেন আশাকর্মীরা, আর সেই অভিযান ঘিরেই এত গণ্ডগোল। শিয়ালদহ, হাওড়া, ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ রাজপথ অবরুদ্ধ মহিলাদের অভিযানে বেলা বাড়তেই শুরু হয় পুলিশি আটক। আশাকর্মীদের দাবি, তাদের ড্রেস কোড দেখে দেখে আটক করছে পুলিশ। তবে ছেড়ে দেওয়ার পাত্র নন তাঁরাও। এক আশাকর্মী আবার পোশাক বদল করে এসেছেন র্যালিতে। এক আশাকর্মী বলেন, আমাদের বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে, তাই আমরা কেউ সিভিল ড্রেসে আসছি, আমরা চোরও নয়, ডাকাতও নয়, লুকিয়ে লুকিয়ে আসছি বিভিন্ন জায়গা থেকে। তিনি আরও বলেন, 7ই জানুয়ারি আমরা জানিয়ে গিয়েছিলাম যে অভিযান হবে, তারপরও আমাদের আটকাচ্ছে।
ওই আশাকর্মীর অভিযোগ, পুলিশ নাকি বাড়ি বাড়ি গিয়ে আশাকর্মীদের তুলে নিয়ে যাচ্ছেন। কেন এই আন্দোলন? আশাকর্মীদের আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে। 23শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন তারা। বর্তমানে এই আশাকর্মীরা 5,250 টাকা ভাতা পান, তবে এবার তার ন্যূনতম 15,000 টাকা ভাতার দাবি করেছেন। শুধু তাই নয়, সরকারি কর্মীদের মতো সব ধরনের ছুটির অধিকার, কর্মরত অবস্থায় মারা গেলে পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও দাবি জানিয়েছেন। সঙ্গে ইনসেনটিভ দেওয়া বন্ধ করে সব বকেয়া অবিলম্বে মেটানোর দাবিতেও চলছে এই কর্মবিরতি। তবে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আবার আশাকর্মীদের বলেছেন, আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চাইলে সেই ফাঁদে পা দেবেন না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আপনারা হয়তো তাদের কিছু চাঁদাও দেন বলে শুনেছি, সঠিক জানি না, শুনেছি। আর এই বক্তব্য শুনে পাল্টা আশাকর্মীরা বলছেন 26-এর ভোটে দেখে নেবেন তারা। ফলত এই আন্দোলন থেকে এত সহজে যে তারা পিছু হটবেন না তা ভালোই বুঝিয়ে দিয়েছেন মহিলারা। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবং মামলায় মিডলম্যান হিসেবে চিহ্নিত প্রসন্ন কুমার রায়ের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি সূত্রে দাবি, বাজেয়াপ্ত সম্পত্তির মোট আনুমানিক মূল্য প্রায় 57 কোটি 78 লক্ষ টাকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বাজেয়াপ্ত তালিকায় রয়েছে নগদ টাকা, হোটেল, রিসোর্ট সহ একাধিক স্থাবর ও অস্থাবর সম্পত্তি। ইডির বক্তব্য, অযোগ্য প্রার্থীদের কাছ থেকে নেওয়া টাকার সঙ্গেই এই সব সম্পত্তির যোগ রয়েছে। শুধু নিজের নামে নয়, আত্মীয় পরিজনদের নামে থাকা বিভিন্ন ব্যবসাতেও চাকরি দুর্নীতি থেকে প্রাপ্ত অর্থ বিনিয়োগ করেছিলেন জীবন কৃষ্ণ, এমনটাই দাবি তদন্তকারীদের। মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে নিয়োগ দুর্নীতি মামলায় 2023 সালের এপ্রিলে গ্রেপ্তার করেছিল সিবিআই। সেই সময় পুকুরে মোবাইল ফোন ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। পরে জামিনে মুক্তি পান তিনি, তবে তদন্ত থামেনি। গত বছরের অগস্টে এই একই মামলার আর্থিক দুর্নীতির তদন্তে নেমে ইডির হাতে গ্রেপ্তার হন জীবন কৃষ্ণ। সেবার অভিযোগ উঠেছিল পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন তিনি। ইডির দাবি, তদন্তে একাধিক সন্দেহজনক আর্থিক লেনদেনের হদিশ মেলে। বিধায়কের স্ত্রী ও বাবার ব্যাংক অ্যাকাউন্টও লেনদেনের জন্য ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ। প্রয়োজনীয় নথি চেয়েও পাওয়া যায়নি। আদালতে এমনই দাবি করেছিলেন ইডির আইনজীবী। অন্যদিকে এসএসসি দুর্নীতির মামলায় প্রসন্ন কুমার রায়কে গ্রেপ্তার করেছিল সিবিআই। পরে আর্থিক দুর্নীতির দিকটি খতিয়ে দেখতে তদন্তে নামে ইডি। বর্তমানে প্রসন্ন জেল হেফাজতে। ইডির তদন্তে তার বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে 26 কোটি 1,89,672 টাকা থাকার খোঁজ মিলেছে। যদিও প্রসন্নের দাবি, এই অর্থ সম্পূর্ণই কৃষিকাজ থেকে উপার্জিত। কেন্দ্রীয় সংস্থার চার্জশিটেও তার এই বক্তব্যের উল্লেখ রয়েছে। প্রসন্নের দাবি, স্থানীয় চাষিদের মজুরির ভিত্তিতে জমিতে বিনিয়োগ করেছিলেন তিনি এবং সেই আয়ের টাকা নিজের বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে জমা করেছেন। দেশের সুরক্ষার প্রশ্নে গুরুতর উদ্বেগের ছবি তুলে ধরল কেন্দ্র। সীমান্তে এখনও প্রায় 4,100 কিলোমিটার এলাকায় ফ্রেসিং হয়নি, যার মধ্যে পশ্চিমবঙ্গেই পড়েছে 2,216.70 কিলোমিটার। এমনই তথ্য তুলে ধরে আদালতে সওয়াল করল কেন্দ্র। অভিযোগ, জমি অধিগ্রহণে রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই থমকে রয়েছে সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজ। মামলার আবেদনকারীর আইনজীবী অজয় কৃষ্ণ চট্টোপাধ্যায় জানান, সীমান্তে ফেসিং করতে গেলে জমি অধিগ্রহণ অপরিহার্য। তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হলেও রাজ্যের অনুমতি ছাড়া জমি অধিগ্রহণ সম্ভব নয়। সেই অনুমতি দিচ্ছে না রাজ্য। আদালতে তার বক্তব্য, এটা শুধুই প্রশাসনিক বিষয় নয়, সরাসরি দেশের নিরাপত্তার প্রশ্ন। সীমান্তে পেরিয়ে একের পর এক বাংলাদেশি বেআইনিভাবে অনুপ্রবেশ করছে। আদালতে জানানো হয়, এখনও পর্যন্ত দেশের মোট 4,096.70 কিলোমিটার সীমান্তে ফেসিং বাকি। তার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার বিস্তীর্ণ অংশ রয়েছে। এই এলাকাগুলি দিয়ে দীর্ঘদিন ধরে সোনা, গরু, মোষ এবং বিপুল অঙ্কের টাকা বেআইনিভাবে পাচার হচ্ছে বলে অভিযোগ। আইনজীবী অজয় কৃষ্ণ চট্টোপাধ্যায় আদালতে আরও জানান, 2016 থেকে
2025 সালের মধ্যে এইসব সীমান্তবর্তী এলাকা থেকে একাধিকবার বিপুল পরিমাণ পাচারের সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। তারপরেও রাজ্য সরকার ফেসিংয়ের কাজে সহযোগিতা করছে না। রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়েছে, এসআইআর প্রক্রিয়া চলার কারণে পর্যাপ্ত স্টাফ দেওয়া সম্ভব নয়। কেন্দ্রের পক্ষে অশোক চক্রবর্তী বলেন, এটা কেবল বেআইনি অনুপ্রবেশের বিষয় নয়, ক্রস বর্ডার টেররিজমের সঙ্গেও সরাসরি জড়িত। আদালতে তিনি জানান, 2017 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই সংক্রান্ত একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর পরিস্থিতি আরও স্পষ্ট হয়েছে বলেও দাবি করেন তিনি। তার বক্তব্য, বিপুল সংখ্যায় বাংলাদেশি অনুপ্রবেশ করছে, বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত। এই মামলায় এর আগে কেন্দ্রকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও সেই রিপোর্ট এখনও আদালতে জমা পড়েনি বলে অভিযোগ করেন মামলার আবেদনকারী। শেষ পর্যন্ত আদালত নির্দেশ দিয়েছে, আগামীকালই কেন্দ্রকে রিপোর্ট জমা দিতে হবে। বাকি থাকা ফেন্সিংয়ের বিষয়ে তারা কি পদক্ষেপ নিয়েছে তার বিস্তারিত উল্লেখ করতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী 27শে জানুয়ারি। তার আগেই কেন্দ্রের রিপোর্ট ঘিরে নতুন করে রাজ্য কেন্দ্র টানাপোড়েন তীব্র হতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। আশাকর্মীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল কলকাতা ও জেলায় জেলায় আশাকর্মীদের আন্দোলন ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। শুভেন্দুর করা মন্তব্য, যেভাবে আশাকর্মীদের উপর অত্যাচার চালানো হয়েছে তাতে স্পষ্ট রাজ্যে বর্বর সরকার চলছে, অমানবিক প্রশাসন। এখানেই থামেননি বিরোধী দলনেতা। তার অভিযোগ, রাজ্যে গণতন্ত্র কার্যত বিপন্ন। কটাক্ষের সুরে শুভেন্দু বলেন, মাতৃশক্তি আজ লাঞ্ছিত ও আক্রান্ত। অত্যাচার এমন জায়গায় পৌঁছেছে যা ব্রিটিশ আমলেও দেখা যায়নি। এদিন আশাকর্মীদের পূর্ব নির্ধারিত স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই কলকাতা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। শহরের পাশাপাশি একাধিক রাজ্য সড়কেও যান চলাচল ব্যাহত হয়। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচি দমনে পুলিশকে সামনে রেখে রোলার চালিয়েছে সরকার। ধরপাকড়, গ্রেপ্তারি ও হুমকি হয়রানির প্রতিবাদেই এবার রাজ্য জুড়ে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন আশাকর্মীরা। এই আবহে আন্দোলনকারীদের উদ্দেশ্যে রাজনৈতিক ফাঁদে পা না দেওয়ার বার্তা দেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার বক্তব্য, আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু কেউ রাজনৈতিকভাবে আপনাদের ব্যবহার করতে চাইছে, সেই ফাঁদে পা দেবেন না। পাশাপাশি তিনি দাবি করেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কেউ আশাকর্মীদের কাছ থেকে চাঁদা তুলছে বলেও তিনি শুনেছেন। মন্ত্রীর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানায় আশাকর্মী সংগঠন। রাজ্য আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমাত আরা খাতুন পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের ওপর যেভাবে পুলিশি দমন, হুমকি ও গ্রেপ্তার চলছে তার যোগ্য জবাব এবারের ভোটেই দেওয়া হবে। এদিকে আন্দোলন ঠেকাতে স্বাস্থ্য ভবন চত্বর কার্যত পুলিশি দুর্গে পরিণত করা হয়। বড় বড় লোহার ও অ্যালুমিনিয়াম ব্যারিকেডে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। মোতায়েন করা হয় বিপুল পুলিশ ও র্যাব। সকাল থেকে কোথাও জমায়েত করতে দেওয়া হয়নি। আন্দোলনকারীদের দেখা মাত্রই আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। আশাকর্মীদের অভিযোগ, বৈঠকের আশ্বাস দিয়ে পরিকল্পিতভাবে তাদের দমন করা হয়েছে। ইসমাত আরা খাতুন জানান, 15 তারিখ স্বাস্থ্য দপ্তরের কাছে সময় চাইলে 21 তারিখ আসতে বলা হয়েছিল। সেই নির্দেশ মেনে কর্মসূচি নেওয়া হয়, অথচ মঙ্গলবার রাত থেকেই পুলিশের বাধা শুরু হয়। শুধু কলকাতা নয়, জেলা স্তর থেকেই আন্দোলনকারীদের আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন স্টেশনে ট্রেন ধরার আগেই বহু আশাকর্মীকে আটক করা হয়। মেদিনীপুর ও বর্ধমানে বাস ও ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। মেদিনীপুর স্টেশনে বাধার প্রতিবাদে রেল লাইনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান কর্মীরা। গৌড় এক্সপ্রেস সহ একাধিক ট্রেনে উঠতেও বাধা দেওয়া হয়েছে বলে দাবি। যারা পুলিশের বাধা পেরিয়ে কলকাতায় পৌঁছতে পেরেছিলেন তারা শিয়ালদহ স্টেশন চত্বরে জমায়েত করেন। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর শিয়ালদহেই অবস্থান বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। অন্যদিকে প্রশাসনের দাবি, বুধবার ডেপুটেশনে না আসার কথা আগেই জানানো হয়েছিল। তা উপেক্ষা করে পরিকল্পিতভাবে অশান্তি তৈরির চেষ্টা হওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই কড়া ব্যবস্থা নিতে হয়েছে। ইরান তাকে খুন করতে চায়, এমনই আশঙ্কা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তিনি পাল্টা হুমকি দিয়ে বলেছেন, যদি তেহরান কখনো তাকে হত্যা করতে সফল হয় তাহলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। ট্রাম্প বলেন, আমার খুব স্পষ্ট নির্দেশ রয়েছে, যে কোনো কিছু ঘটুক না কেন ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলবে। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলে খামেইনির উপরে যে কোনো হুমকির জবাবে ইরানি জেনারেল আবুল ফজল শেকারচিকে উদ্ধৃত করে বলা হয়েছে যে ট্রাম্প ইতিমধ্যেই জানেন যে পরিস্থিতি উল্টে গেলেও তেহরান পিছু হটবে না। শেকারচি বলছেন,
ট্রাম্প জানেন যে আমাদের নেতার দিকে যদি আগ্রাসনের হাত বাড়ানো হয় তাহলে আমরা কেবল সেই হাতটি ছিন্ন করব না, আমরা তাদের পৃথিবীতে আগুনে পুড়িয়ে দেব এবং এই অঞ্চল তাদের কোনো নিরাপদ আশ্রয়স্থল রাখব না। হোয়াইট হাউসে ফিরে আসার পরপরই ট্রাম্প 1 বছর আগে ইরানকে একই রকম সতর্কবার্তা দিয়েছিলেন, যখন তিনি সাংবাদিকদের বলেছিলেন যদি তারা তা করে তবে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের কারণে ইরান এখনও বিপর্যস্ত। মানবাধিকার গোষ্ঠীগুলি বিক্ষোভের সময় নিহতদের সংখ্যা নিশ্চিত করার জন্য কাজ করছে। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি 4000-এরও বেশি নিশ্চিত মৃত্যুর খবর দিয়েছে। নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইট এনজিও জানিয়েছে যে যোগাযোগের বিধিনিষেধের কারণে দমনপীড়নে মৃত্যুর সংখ্যা জানা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তবে তারা সোমবার উল্লেখ করেছে যে উপলব্ধ তথ্য ইঙ্গিত দেয় যে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা অনুমানকেও ছাড়িয়ে যেতে পারে, যা 20,000-এ পৌঁছেছে। ডিসেম্বরে অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তির দাবিতে ইরানিরা ব্যাপক বিক্ষোভ শুরু করে। প্রথমে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছিল, ক্রমে তা দেশের ধর্মীয় শাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের রূপ নিয়েছে। খামেনির অপসারণ চাইছেন ইরানের মানুষ। তেহরান ছড়িয়ে দেশের অন্যান্য শহরেও বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ছে। বিক্ষোভকারীদের দমন করতে কঠোর হয়েছে ইরান প্রশাসন। নির্বিচারে প্রতিবাদীদের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে। ইরানের কারাগারের ভেতর থেকে বন্দীদের বরফ ঠান্ডায় নগ্ন করে রাখার এবং অজ্ঞাত পদার্থ ইনজেকশন দেওয়ার ঘটনা সামনে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার সতর্কীকরণের পরেও এই দমনপীড়ন চালানো হয়, যিনি বিক্ষোভকারীদের রাস্তায় থাকার আহ্বান জানান এবং তেহরানকে পরিণতির জন্য সতর্ক করেন। নির্বাসিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদি সহ ইরানের প্রবাসীদের অনেকেই তেহরানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। ধারাবাহিকে চিত্রনাট্যকেও হার মানায় বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিবাহ অভিযান। প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই দ্বিতীয়বার ছাদনাতলায় বসেছেন নেতা অভিনেতা। ওয়াকিবহাল মহল বলছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুযায়ী যা কিনা আইনত অপরাধ, ফলস্বরূপ অভিযুক্তের বছরখানেকের জেলও হতে পারে। অতঃপর হিরণের দ্বিতীয় দাম্পত্য ইনিংস এখন বিনোদ দুনিয়ায় টক অব দ্য টেবিলের গণ্ডি পেরিয়ে রাজনৈতিক মহলেও তীব্র চর্চার বিষয় হয়ে উঠেছে। যে বিতর্কের যোগ্যে ঘৃতাহুতি করেছে হিরণের প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের মন্তব্য। আইন বিরুদ্ধ এহেন বিয়েতে গেরুয়া শিবিরের কী মত? স্বাভাবিকভাবেই কৌতূহল শুরু হয়েছে। সংশ্লিষ্ট ইস্যুতে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। খড়গপুরে হিরণ চট্টোপাধ্যায়ের বিধায়কের ইনিংসে যে দিলীপ ঘোষের হাত ধরে শুরু হয়েছিল তা বললেও অত্যুক্তি হয় না। 21-এর বিধানসভা নির্বাচনে পদ্ম শিবিরে অগ্রজ প্রবীণ নেতার হাত ধরেই বাজিমাত করেছিলেন টলিপাড়ার মাচো মস্তানা। সেদিক থেকে হিরণের বিজেপিতে কেরিয়ার গড়ার অন্যতম গডফাদার দিলীপ ঘোষই। খড়গপুরের পিছে ভোট প্রচারের ময়দানে দুই নেতার সমীকরণও নজর কেড়েছে এর আগে। একসময় দিলীপ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন হিরণ চট্টোপাধ্যায়। তাই এহেন সংবেদনশীল বিষয়ে বিজেপির প্রবীণ নেতা কি বলেন সেদিকেই নজর ছিল রাজনৈতিক মহলের। অবশেষে হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন 25 সালে প্রথমবার বৈবাহিক ইনিংস শুরু করা দিলীপ ঘোষ। সংবাদ মাধ্যমের কাছে তিনি জানান, কে কাকে বিয়ে করবে, কিভাবে জীবনযাপন করবে সেটা সম্পূর্ণ তার একান্ত ব্যক্তিগত বিষয়। দিলীপের এহেন মন্তব্য থেকেই স্পষ্ট যে সংশ্লিষ্ট ইস্যুতে কোনো মন্তব্য করে অযাচিত বিতর্ক বাড়াতে তিনি নারাজ। পাশাপাশি এই চলতি বিতর্ক থেকেও যে নিজেকে সরালেন তা বলাই বাহুল্য। অন্যদিকে বিজেপির তারকা বিধায়কের দ্বিতীয় বিয়ে নিয়ে তৃণমূলের কর্মী সমর্থকরাও ট্রোল মিমে মেতেছে। কেউ হিন্দু ম্যারেজ অ্যাক্টের কথা মনে করিয়েছেন হিরণকে, তো কেউ আবার ঘরে স্ত্রী সন্তানকে অন্ধকারে রেখেই দ্বিতীয়বার 7 পাক বাঁধা পড়া নিয়ে কটাক্ষ করেছেন তাকে। বিধানসভা ভোট এলে শূন্য থেকে শুরু করা শাসক বিরোধীদের জোটের জন্য হাঁকডাক শুরু হয়। 2026 বিধানসভা নির্বাচনের আগেও তার ব্যতিক্রম হচ্ছে না, স্পষ্ট জানিয়ে দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ফের একবার বাম কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে চলেছে তার আইএসএফ, যা আগামী সপ্তাহে চূড়ান্ত হবে জানালেন বিধায়ক। যে জোটকে বিজেপির মুখোশধারী টিম কটাক্ষ বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেসের। এদিন শহীদ মিনারে সমাবেশ করে আইএসএফের প্রতিষ্ঠাতা দিবসের মঞ্চ থেকে দলের চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী দাবি করেন, বাম কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কথা হয়েছে। 21শে জানুয়ারির প্রস্তুতিতে দলীয় কর্মীরা ব্যস্ত থাকায় সেই কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। আগামী সপ্তাহে সেই জোটের কথাবার্তা চূড়ান্ত হবে। তৃণমূল ও বিজেপি বিরোধী শক্তি বাম কংগ্রেস সহ হবে।
আসন্ন বিধানসভা নির্বাচনে একলা চলো নীতির পথে কংগ্রেস, এমনটা বার্তা আগে দিয়েছিলেন কংগ্রেস রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার। ফলে কংগ্রেসের তরফে নৌশাদের বার্তার পরে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সিপিআইএমের তরফে জোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। বিজেপি তৃণমূল বিরোধী জোটের পথে বামেরা ইতিবাচক দাবি সুজন চক্রবর্তীর। যদিও নৌশাদ শুধুমাত্র বাম ও কংগ্রেসের সঙ্গে জোট আগ্রহী এমনটা বলেননি, যেখানে তিনি আরও অন্যান্য দলের পথও খোলা রাখার বার্তা দিয়েছে। সেখানে ভরতপুরে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি রয়েছে কিনা তা স্পষ্ট করেননি নৌশাদ। এর আগে অবশ্য ধর্মনিরপেক্ষ জোটে হুমায়ুন কবিরকে আহ্বান করে রেখেছিলেন নৌশাদ। আর নৌশাদের প্রকাশ্যে জোটের বার্তার পরে ফের একবার এই জোটকে বিজেপির মদতে তৈরি জোট বলেই কটাক্ষ তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। জোটের ফলাফল নিয়ে তিনি দাবি করেন, বিজেপির বন্ধুরা নিজেদের মধ্যে কথা বলতে চাইছে। বিজেপির বকলমা বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি করতে, বিজেপির অনুগ্রহ পেতে এই ধরনের রাজনীতির কথাবার্তা চলছে। বাংলার মানুষ জানেন, বিজেপিকে পরাজিত করতে তৃণমূল ছাড়া দ্বিতীয় বিকল্প নেই। মুখোশধারী বিজেপির বিসি টিমকে মানুষ ভোট দিক, এটা ঘুরিয়ে বিজেপি চাইছে। এটা বিজেপির উপকারে যাবে। গতকাল নন্দীগ্রামে এসআইআর শুনানি কেন্দ্রে প্রবীণ নাগরিকদের দীর্ঘ লাইন পড়েছিল। ওই লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বেশ কয়েকজন প্রবীণ ভোটাররা অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থ বৃদ্ধা ভোটারদের স্থানীয় তৃণমূল কর্মীরা নিয়ে যান স্থানীয় সেবাশ্রয় শিবিরে, যেটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়। চিকিৎসকরা সেখানে অসুস্থ ভোটারদের চিকিৎসা করার পর বেশ কয়েকজনকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে বেশ কয়েকজনকে ভর্তি করা হয়। এই নিয়ে তৃণমূল কংগ্রেস সমাজ মাধ্যমে প্রচার শুরু করে। শাসক দলের মন্তব্য, নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশন পরিণত করতে মানুষকে দুর্দশার মধ্যে ফেলেছে বিজেপি। আর অভিষেকের সেবাশ্রয় তাদের পাশে দাঁড়াচ্ছে। এটাই হলো দুটো দলের মধ্যে তুমুল ফারাক। তৃণমূলের এই মন্তব্যকে নোংরামি বলে টোপ দেগেছে বিজেপি। কটাক্ষ সুরে নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল বলেন, তৃণমূলের সাংসদ সৌগত রায় তো অসুস্থ হয়েছিলেন। এতই যদি সেবাশ্রয় নিয়ে বড় বড় কথা, তাহলে তাকে কলকাতা থেকে এখানে এনে চিকিৎসা করালো না কেন? লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের বাইরে গত 15 জানুয়ারি থেকে সেবাশ্রয় শিবির শুরু করেছেন অভিষেক। আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নন্দীগ্রামের শহীদ পরিবারের সদস্যদের হাত দিয়ে অভিষেক। প্রথম দিনেই শুভেন্দুর কেন্দ্রে পৌঁছে দুটি ব্লকের দুটি মডেল ক্যাম্প পরিদর্শন করেন তিনি। অভিষেক ঘোষণা করেন, প্রথম বছর দুটি ব্লকে দুটি মডেল ক্যাম্প হলো। সামনের বছর 17টি অঞ্চলে এই শিবির হবে। শিবির শুরুর পর থেকে নানাভাবে নন্দীগ্রামে সেবাশ্রয়কে সমাজ মাধ্যমে প্রচারে উপস্থাপিত করার চেষ্টা করছে তৃণমূল। সেই কথাটি এসআইআরের বিপরীত সেবাশ্রয়কে তুলে ধরার কৌশল নিল বুধবার রাজ্যের শাসক দল। নন্দীগ্রামে এসআইআর শুনানির লাইনে অসুস্থ হয়ে পড়া প্রবীণ ভোটারদের অভিষেকের সেবাশ্রয় শিবিরে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে হাসপাতালে ভর্তি করে আগামী বিধানসভা নির্বাচনের আগে দাবার বড় চাল দিল তৃণমূল কংগ্রেস। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল, যেই চালে আপাতত অস্বস্তিতে নন্দীগ্রামের গেরুয়া শিবির।